নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে। তার কারণ আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভারতে এ যাবৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ এখনো অবধি আমাদের দেশের এর আগে যারা যারা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি দেখি, সেইখানে কিন্তু আর্টিকেল নাম্বার কত, আর্টিকেল নাম্বার 63-তে কিন্তু উল্লেখ রয়েছে যে দেয়ার শ্যাল বি এ ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ আমাদের দেশের একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। এবং তারপরেই আর্টিকেল নাম্বার যদি 64 দেখি, আর্টিকেল নাম্বার 64-এই কিন্তু উল্লেখ রয়েছে কি, যে আমাদের দেশের যিনি ভাইস প্রেসিডেন্ট হবেন তাকে কিন্তু এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা সেটা হতে হবে। এবং তারপরেই রয়েছে আর্টিকেল নাম্বার 66, অর্থাৎ সমস্ত কিছু তো আমাদের সংবিধানের ওপরেই ভিত্তি করে তৈরি হয়, তো সেখানে রয়েছে কিন্তু আর্টিকেল নাম্বার 66-এ রয়েছে ইলেকশন প্রসেস, অর্থাৎ এইখানে যে যিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হবেন তার একটা ইলেকশন হবে এবং সেই ইলেকশনে পার্টিসিপেট করবে বোথ অফ দ্য পার্লামেন্ট হাউস, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা। এটা তো গেল সংবিধানের আলোচনা এবং আর্টিকেল নিয়ে বললাম। তো চলো শুরু করা যাক, আমরা দেখে নিই আমাদের দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। সময়কাল যদি আমরা দেখি 1952 থেকে 1962। পটভূমি, তিনি একজন বিশিষ্ট দার্শনিক ছিলেন এবং শিক্ষাবিদ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগের অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত ছিলেন এবং ভারতীয় দর্শনকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন। তার অবদান আমরা যদি দেখতে পাবো ভারতের প্রথম বহু পরীক্ষায়, যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের দিক থেকে দেখো তাহলে বহু পরীক্ষায় কিন্তু এটা বারবার এসেছে, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। তো সেটা হয়ে যাচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু সংবিধান অনুযায়ী রাজ্যসভার কার্যক্রমের শৃঙ্খলা এবং রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর বিশেষ দিক যদি দেখি, তার জন্ম হচ্ছে 5 সেপ্টেম্বর। তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে আমি জানিয়েছিলাম যে জাতীয় শিক্ষক তাকে কিন্তু বলা হয় দেশের জন্য দেশের শিক্ষার জন্য তার অবদান অনেক, এবং তারই জন্মদিন অর্থাৎ 5 সেপ্টেম্বরকেই কিন্তু টিচার্স ডে হিসাবে সেলিব্রেট করে সারা ভারতবাসী। আর শিক্ষক দিবস তো বললাম, পরবর্তীতে তিনি কিন্তু আবার দ্বিতীয় রাষ্ট্রপতি, এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, তিনি আবার পরবর্তীতে প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছিলেন দ্বিতীয়, সেটা কত 1962 থেকে 1967 সাল। তো এই গেল প্রথম আমাদের উপরাষ্ট্রপতি। তারপরে ডক্টর জাকির হোসেন, তারপরে ছিলেন ডক্টর জাকির হোসেন। একদম ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখবো, তোমাদের যতটুকু একটা ইনফরমেশনও থাকবে এবং এক্সামের সাথে সাথে তোমরা সেই জিনিসের উপকারিতাও দেখতে পাবে। ডক্টর জাকির হোসেন 1962 সাল থেকে 1967 সাল। পটভূমি কি বলছে, একজন শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন, তিনিও একজন শিক্ষাবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন। জামিয়া মিলিয়া এবং ইসলামিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন, জামিয়া মিলিয়া এবং ইসলামিয়ার একজন অন্যতম ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন। তার অবদান আমরা যদি দেখি, শিক্ষা সংস্কারের বিশেষ অবদান তিনি রেখেছেন। রাজ্যসভায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক সিদ্ধান্ত দেয়, কারণ কি প্রত্যেকটা ভাইস প্রেসিডেন্ট তাকে কিন্তু রাজ্যসভায় কর্মাধীন থাকতে হবে, অর্থাৎ এক্স অফিসিও চেয়ারপারসন অফ রাজ্যসভা, তিনি রাজ্যসভার দায়িত্ব সামলেছেন বা সেই পদে নিযুক্ত ছিলেন বলেই পরবর্তীতে কিন্তু তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা গেছে। তারপরে পরবর্তীতে কিন্তু তিনি ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এইটুকুনি কিন্তু যা যা বলছি তার মধ্যে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। কত সাল, 1967 থেকে 1969 সাল তিনি আমাদের দেশের যিনি আমাদের রাষ্ট্রপতি সেই পদ কিন্তু তিনি সামলেছেন এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তীতে যদি দেখি ভি ভি গিরি,
সময়কাল কত? সময়কালটা হচ্ছে 1967 থেকে 1969। 1967 থেকে 1969। তার পটভূমি কি ছিল? স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন। ট্রেড ইউনিয়নের নেতা, তিনি অনেক দিন সেই পদ সামলেছিলেন। তার অবদান কি ছিল? অবদান যদি দেখতে পাবো শ্রমিকদের অধিকারের রক্ষায় তিনি সোচ্চার হয়েছিলেন এবং বিশেষ দিক উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে তিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হন এবং তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এই যাবত আমরা যাদেরকে দেখছি তারাই কিন্তু পরবর্তীতে উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছিলেন। তারপরে গোপাল স্বরূপ পাঠক। গোপাল স্বরূপ পাঠক, তার সময়কাল, এই সময়কালটা কিন্তু উল্লেখ্য। এই অবশ্যই এই টাইম পিরিয়ডটা কিন্তু মনে রাখবে। বেসিক্যালি ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্টের সময়কাল 5 বছর যেমন প্রেসিডেন্টের থাকে এবং তার যদি ক্রাইটেরিয়া বলো, সেই ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কিন্তু দুটো ক্রাইটেরিয়া ভীষণভাবে উল্লেখ্য। এক, তাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং 2, তাকে এক্স অফিসিও চেয়ারপারসন হতে হবে রাজ্যসভার। তো এই গোপাল স্বরূপ পাঠক, তার সময়কাল হচ্ছে 1969 থেকে 1974 সাল। তার পটভূমি, তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তিনি রাজনীতি থেকেই বিলং করতেন। তিনি আইনজীবী এবং রাজনীতিবিদ ছিলেন। তার অবদান যদি দেখি, আগে তিনি বিহার হাইকোর্টের বিচারপতি ছিলেন, পরে মিজোরাম এবং উত্তরপ্রদেশের গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং তার উপরে সাংবাদিক বিষয়াদি নিয়ে রাজ্যসভায় তার তত্ত্বাবধানের বিশেষ প্রশংসিত ছিল। ওই যে বললাম, রাজ্যসভায় তাকে কাজ করতেই হবে এবং পরবর্তীতে 1969 তিনি একজন উপরাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন আমাদের দেশের জন্য। তারপরে যদি দেখতে পাবো বাসাপ্পা দানাপ্পা জাট্টি, বিডি জাট্টি যাকে বলা হয়। তার সময়কাল হয়ে যাবে 1974 থেকে 1979 সাল। তার পটভূমি যদি দেখি, তিনি কর্ণাটকের রাজনীতিবিদ ছিলেন, কর্ণাটক থেকে বিলং করতেন। তার অবদান যদি দেখি, ভারতীয় সংবিধানের প্রয়োগ নিরপেক্ষ ভূমিকা রাখেন। ভারতীয় সংবিধানের প্রয়োগে তিনি নিরপেক্ষ ভূমিকা রেখেছেন। আর বিশেষ দিক, তিনি হচ্ছেন 1977 সালে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুবরণ করলে অ্যাক্টিং প্রেসিডেন্ট, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের দেশে যদি কখনো প্রেসিডেন্টের ভূমিকায় কেউ না থাকে তাহলে তার দায়িত্ব সামলানোর জন্য কিন্তু ভাইস প্রেসিডেন্টকে সেই দায়িত্বটা দেওয়া হয়। তো 1977 সালে অনেক সময় প্রশ্ন এসেছিল, প্রথম অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তিনিই ছিলেন। 1977 সালে আলী আহমেদ মৃত্যুর পরে কিন্তু তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছিলেন। তারপরেই রয়েছে মোহাম্মদ হিদায়তুল্লাহ। মোহাম্মদ হিদায়তুল্লাহ, তার সময়কাল কত? 1979 থেকে 1984। 1979 থেকে 1984। পটভূমি কি? ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি ছিলেন। অবদান, তার শিক্ষাবিদ হিসাবেও তিনি কিন্তু পরিচিত ছিলেন। ভারতের সংবিধান এবং আইন ব্যবস্থায় গভীর জ্ঞান তিনি রেখেছিলেন। আর বিশেষ দিক, তিনি একাধিকবার অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রথম তিনিই ছিলেন, তার পরবর্তী সময় অনেকেই দেখা গেছে তিনিও কিন্তু অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন। তারপরেই রয়েছে আর ভেঙ্কট রামন। আর ভেঙ্কট রামন হচ্ছে 1984 সালের থেকে 1987 সাল পর্যন্ত। তার পটভূমি রয়েছেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু একজন আইনজীবী ও অর্থনীতিবিদ ছিলেন। রাজ্যসভায় কারো কার্যক্রম কঠোর এবং সুশৃঙ্খল পরিচালনাও তিনি করে এসেছেন এবং পরবর্তীতে 1987 সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হয়েছিলেন। তারপরে রয়েছে শঙ্কর দয়াল শর্মা। তার সময়কাল কত ছিল? ছিল হচ্ছে 1987 থেকে 1992 সাল। পটভূমি যদি দেখতে পাবো প্রখ্যাত আইনজীবী এবং শিক্ষাবিদ ছিলেন। ম্যাক্সিমাম জনই শিক্ষাবিদ নয়, আইনজীবী নয়, কোন রকম স্বাধীনতা সংগ্রামী তারাই কিন্তু ছিলেন এবং তিনি কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন। অবদান, ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষা, সংবিধানের দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা রেখেছেন।
আর পরবর্তীতে 1972 থেকে 1997 সাল, তাহলে দেখতে পাচ্ছ তো একটা পয়েন্টের সাথে সাথে আমরা আরেকটা পয়েন্টও পেয়ে যাচ্ছি। তার ভাইস প্রেসিডেন্টের সময়কাল ছিল 1987 থেকে 1992 এবং 1992 থেকে 1997 সাল পর্যন্ত কিন্তু তিনি অ্যাজ এ প্রাইম প্রেসিডেন্ট হিসাবে কিন্তু পদ সামলেছেন। তারপরে কে আর নারায়ণ তিনি ছিলেন একজন কূটনীতিবিদ, শিক্ষাবিদ। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি উচ্চ শিক্ষা প্রাপ্ত করেছিলেন। তার অবদান রয়েছে সমাজ, প্রান্তিক জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য তার অবদান কিন্তু অনেক রয়েছে আমাদের সমাজে। এবং বিশেষ দিক যদি দেখি, ভারতের প্রথম, আবারও বলছি, এই পরীক্ষায় কিন্তু এই যে প্রথম টার্ম, কে প্রথম মুসলিম হলেন, কে প্রথম দলিত রাষ্ট্রপতি হয়েছেন, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1997 থেকে 2002 সাল অবধি কিন্তু তিনি ভারতের রাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন। তারপরে রয়েছে কৃষ্ণকান্ত হচ্ছেন 1997 সাল থেকে 2002 সাল পর্যন্ত, এবং তিনি হচ্ছেন স্বাধীনতা সংগ্রামী, প্রাক্তন গভর্নরও ছিলেন। প্রাক্তন গভর্নর, তার অবদান পরিবেশ উন্নয়ন সংক্রান্ত আলোচনায় বিশেষ অবদান তিনি রেখেছেন। বিশেষ দিক, তিনিও দায়িত্বকালে মৃত্যুবরণ করেন এবং প্রথম উপরাষ্ট্রপতি। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে যে কে অন ডিউটি, অর্থাৎ তিনি তার পদে থাকাকালীনই কোন উপরাষ্ট্রপতির মৃত্যু হয়, সেটা হচ্ছে কৃষ্ণকান্ত। তিনি একজন এমন উপরাষ্ট্রপতি ছিলেন যার কার্যকাল চলাকালীনই তিনি মৃত্যুবরণ করেছেন। তারপরে ভৈরব সিং শেখাওয়াত তিনি কিন্তু রাজস্থানের রাজনীতির শীর্ষ নেতা এবং বহুবার মুখ্যমন্ত্রী হয়েছে। সাধারণ মানুষের নেতা হিসাবে তিনি পরিচিত ছিলেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান। তিনি কিন্তু এমন ছিলেন পদ, তার সময়কালের আগে তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছিলেন। এই ভৈরব সিং শেখাওয়াত, তার সময়কাল কত ছিল? 2002 থেকে 2007। তারপরেই রয়েছে মোহাম্মদ হামিদ আনসারি। তিনি কিন্তু একজন কূটনীতিক ছিলেন। জাতিসংঘের সময়কালটা উল্লেখ্য 2007 থেকে 2017। ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন জাতিসংঘে, ভারতের স্থায়ী প্রতিনিধি অর্থাৎ ইউনাইটেড নেশন, বুঝতেই পারছো। এর অবদান কি? শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন। বিশেষ দিক কি? ভারতের ইতিহাসে দুবার টানা উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু তিনি ছিলেন। এই যে সবুজ অংশটাকে হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের জিনিসটা মনে রাখতে বুঝতে সুবিধা হয়। এবং তিনি বিরল একটা সম্মানও অর্জন করেছিলেন পরপর দুবার দেশের উপরাষ্ট্রপতি নিয়োগ হওয়ার জন্য। এরপরে মোপান্না ভেঙ্কাইয়া নাইডু, তার সময়কাল কত ছিল? 2017 থেকে 2022 সাল। তার পটভূমি, অভিজ্ঞ একজন রাজনীতিবিদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তিনি সেন্ট্রালের একজন মন্ত্রী ছিলেন। তার অবদান হচ্ছেন সংসদীয় কার্যক্রম এবং তার ভাষণ হিউমারে খুব প্রয়োজন, জনপ্রিয় হয়েছিল। আর বিশেষ দিক কি? স্বাধীনতার পরে জন্ম নেওয়া প্রথম উপরাষ্ট্রপতি, মানে 1947 সালের পরে তিনি জন্মেছেন, অর্থাৎ স্বাধীনতাকালীন এমন একজন ব্যক্তি যিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে নিয়োগ হয়েছেন, অর্থাৎ সময়কাল অনেকটাই পরের দিকে 2017 আমরা দেখতেই পাচ্ছি। তো তিনি কিন্তু আমরা মানে রিসেন্ট উপরাষ্ট্রপতিদের মধ্যেই তাকে বলতে পারি। এরপরেই রয়েছেন জগদীপ ধনকর, তার সময়কাল হচ্ছে 2022 থেকে 2025, যিনি কিন্তু সময়কালের পূর্বেই কি করেছেন? ইস্তফা দিয়ে দিয়েছেন তার শারীরিক অসুস্থতা জনিত কারণ দেখিয়ে। তার পটভূমি কি? তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ ছিলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন গভর্নরও কিন্তু তিনিই ছিলেন। ইম্পর্টেন্ট। তার অবদান যদি দেখি, সাংবিধানিক আইন, বিচার ব্যবস্থার ওপরে তার গভীর জ্ঞান ছিল এবং বিশেষ দিক 2025 সালে স্বাস্থ্যজনিত কারণে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং তিনি, তোমাদের জন্য একটা প্রশ্ন তো অবশ্যই রাখতে হয়, এই জগদীপ ধনকর তিনি যে পথটা অবলম্বন করেছেন বা কোন আর্টিকেলের সাহায্য নিয়েছেন তিনি তার পদক্ষেপ বা রিজাইন দেওয়ার জন্য এবং কার কাছে সেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন। প্রত্যেকে এই ভিডিওর নিচে কমেন্টে কিন্তু অবশ্যই করে লিখে রাখবে। আর আজ হচ্ছে 9 সেপ্টেম্বর এবং প্রত্যেকেই জানো 9 সেপ্টেম্বর হচ্ছে তোমাদের
উপরাষ্ট্রপতি নির্বাচন হবে এবং তারপরে আমরা পরবর্তী উপরাষ্ট্রপতি কে নিয়োগ হচ্ছেন সেটাও জানতে পারবো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন করতে চাও করে যেতে পারো। অনেক 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 ধন্যবাদ। এই ভিডিওটা তোমাদের জন্যই করা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে যে প্রশ্নটা তোমাদেরকে রেখেছি ভিডিও শেষে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে কিন্তু আমি অবশ্যই চলে আসবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। দেখা হবে আবার অন্য কোনো একটা ক্লাসে।